মৌ নীলাদ্রির এমন অবস্থায় এক পরিচিত আঙ্কেলের সাথে কথা বলে একটা অফিসেই চাকরির ব্যবস্থা করলো। নীলাদ্রিও বিনা বাক্য ব্যয়ে মাথা নেড়ে চাকরিটা সন্তর্পণে গ্রহণ করে নিল। নীলাদ্রি চাকরির প্রথম দিন একটা চাকরি পাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েই রওনা দিল। তার বড় কোনো চাকরি লাগবে না, কোনো মতে চলার মতন একটা ছোটখাটো চাকরি হলেই চলবে। মৌয়ের দেওয়া ঠিকানায় গিয়ে দেখল এটা অনেক বড় একটা কোম্পানি, অনেক কর্মচারী আছে। নীলাদ্রি বুঝতে পারল না এত বড় অফিসে সে কি বা চাকরি পাবে। ভয়ে ভয়ে ঢুকতেই একজন কর্মচারী নীলাদ্রিকে একদম ওপরে বসের কেবিনের সামনে দাঁড়িয়ে ঢুকতে বলে নিজে চলে গেল। নীলাদ্রি চারপাশে তাকিয়ে দেখল সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তাই কেউ নীলাদ্রির দিকে তাকাচ্ছে না। এটা নীলাদ্রির বেশ ভালো লাগলো। এখন আর অস্বস্তি লাগছে না। ভয়ে ভয়ে বসের কেবিনে ঢুকতেই দেখলো একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নীলাদ্রি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। লোকটাকে এখন ডাকা কি ভালো হবে? লোকটিকে দেখে মনে হচ্ছেন উনি ভীষণ ক্লান্ত, কিন্তু নীলাদ্রি যে চাকরির আশায় এসেছে, এই চাকরি যে তার পেতেই হবে। নীলাদ্রি আশেপাশে তাকালো, কাউকে দেখতে না পেয়ে সে এগিয়ে লোকটির উদ্দেশ্যে ডাক দিল, স্যার। লোকটি কোনো সাড়া শব্দ না পেয়ে সে আর একটু এগিয়ে আবার ডাকলো। এইবার লোকটি নীলাদ্রির ডাকে ধরফড় করে উঠে সোজা হয়ে বসল। তুমি কে? লোকটি ভুরুকুচকে নীলাদ্রির দিকে তাকিয়ে বলে উঠল। নীলাদ্রি লোকটিকে মৌয়ের কথা বলতেই লোকটি হেসে নীলাদ্রিকে বসতে বলল। নীলাদ্রি বসতেই তিনি বলে উঠলেন, মৌ আমার মেয়ের সমবয়সী, ও আমাকে কাল সব বলেছে। এই দিনে তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। মনে হয়েছে তোমার এই অসহায় সময়ে তোমার জন্য কিছু করতে না পারলে আমার এই জীবনে এতটুকু এগিয়ে আসাটা বৃথা। আঙ্কেল, আপনি আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে, যেটা দিয়ে আমি কোনো মতে চলতে পারবো। জানো মা, তোমার মতন আমারও একটা মেয়ের শখ ছিল। তোমাকে দেখে আপন আপন লাগছে, মনে হচ্ছে যেন তুমি আমার মেয়েরই মতোই। তুমি আমাকে স্যার বলো না, তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না। তোমায় বেশি টাইম দিতে হবে না, তুমি তোমার পড়াশোনা ঠিক মতন করো। প্রিন্টারের কাজ দিচ্ছি, অবশ্য সেটাতে অন্য একজন আছে, কিন্তু আপাতত এটাই করো। আর বাকি সব কাজে তোমাকে অনেক সময় দিতে হবে, তাই সেগুলো দিচ্ছি না। তোমাকে তো বড় হতে হবে, পড়াশোনার পাশাপাশি এই কাজটা করলেই হবে। বলেই তিনি একজনকে ডাকলেন। উনি আসতেই তিনি নীলাদ্রিকে তার জায়গা দেখিয়ে দিয়ে নীলাদ্রি চলে আসতে গিয়েও থেমে জিজ্ঞেস করলেন, স্যার, একটা কথা বলি? আপনাকে চিন্তিত দেখাচ্ছে, আপনি কি কোনো কারণে ডিপ্রেসড? নীলাদ্রির কথায় লোকটি মলিন মুখে হাসল। শুভ কামনা মা তোমার জন্য। নীলাদ্রি বুঝতে পারল উনি এই বিষয়ে কথা বলতে চাইছেন না, তাই সে হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল ক্যাবিন থেকে। এভাবেই কেটে গেল আরও কয়েক মাস। নীলাদ্রির অফিসের স্যারটা অনেক ভালো, তার ধারণাকে ভুল প্রমাণিত করল ওই একজন মানুষই। উনি নীলাদ্রিকে অনেক স্নেহ করেন আর মেয়ে সম্বোধন করেই কথা বলেন। নীলাদ্রিও বাবার নজরেই দেখে, নীলাদ্রিকে বেশি কাজ করতে দেয় না। নীলাদ্রির পাশাপাশি প্রিন্টারের জন্য আগের জনকে আর বিদায় করেনি, তাই নীলাদ্রি তেমন চাপও পড়ে না। সে সকালে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস করে অফিসে যায়, এটা তার অফিসের স্যারের আদেশ। নীলাদ্রি যাতে ক্লাস করে, ঠিক মতন পড়াশোনা করে। নীলাদ্রিও বাধ্য মেয়ের মতন সব হাড়ে হাড়ে পালন করে। অফিসে যেহেতু বেশি কাজ থাকে না, তাই নীলাদ্রি পাশাপাশি আর একটা টিউশন নিল। মাস শেষে কিছু টাকা নিজে রেখে বাকি কিছু টাকা বাবা মায়ের জন্য পাঠায়। ওনারা তা দিয়ে ভালোই চলে যায়। অবশ্য প্রথম প্রথম নেহাল আহমেদ নীলাদ্রির ওপর রেগেছিলেন, কেন তার মেয়ে চাকরি করবে এরকম একটা অচেনা শহরে। কিন্তু পরবর্তীতে নীলাদ্রি যখন অফিসের স্যারের সাথে বাবাকে কথা বলিয়ে দিল এবং বুঝিয়ে বলল, তখন নেহাল আহমেদের রাগ পড়ে গেল। তবুও তিনি অভিমান করে থাকেন। সব মিলিয়ে নীলাদ্রির দিন এখন ভালোই কাটে। নীলাদ্রি মাস শেষে পাশাপাশি কিছু টাকা নিজের কাছে সঞ্চয় করে রাখে। তার যে অনেক বড় হতে হবে। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। এখন নীলাদ্রি এতদিনের সঞ্চয়ের টাকা দিয়ে কয়েকটা সেলাই মেশিন নিয়ে কাজ করছে। পাশাপাশি খুঁজে খুঁজে আরও কয়েকজন অসহায় মেয়েকে তার সেলাইয়ের দোকানে কাজ দিয়েছে। সে মূলত শাড়ির ব্যবসায় শুরু করেছে। আস্তে আস্তে বিভিন্ন দোকানে এসব ছড়িয়ে দিচ্ছে। দিন শেষে রাতে একটু পড়াশোনা করে রাত জেগে এসব শাড়ির কাজ করে।
নিজেও করে, পাশাপাশি অসহায় মেয়েগুলোকেও শেখায়। আস্তে আস্তে তারাও নীলাদ্রির মতন কাজে দক্ষতা অর্জন করছে। এসবের মাঝেও নীলাদ্রি অফিসের চাকরিটা ছাড়েনি, কারণ তার অসহায় সময়ে যে মানুষটা তার বাবার মতন করে সাথে থেকে অনুপ্রেরণা দিয়েছিল মেয়ের মতন করে, ওনাকে কিভাবে ছেড়ে আসবে নীলাদ্রি? লোকমান সাহেব যে নীলাদ্রিকে মেয়ে ভেবে আসছে, তাকে নীলাদ্রি ছেড়ে আসতে পারবে না। অবশ্য উনি সবসময় বলেন এত কষ্ট করে আর চাকরিটা না করার জন্য, কিন্তু নীলাদ্রি অবসর সময়ে একটু আধটু গিয়ে মানুষটার অফিসে গিয়ে সময় দেয়। নেহাল আহমেদও অনেক খুশি, তার মেয়ে অবশেষে সুখের পথ দেখছে। সবাই সাক্ষী নীলাদ্রি কত কষ্ট করে এগোচ্ছে। একদিন নীলাদ্রি অফিসে স্যারের কেবিনে ফাইল দিতে গিয়ে দেখলো স্যার কার সাথে জানি কথা বলছে, হয়তো ছেলেই হবে। নীলাদ্রিকে তার স্যার কথার ফাঁকে একদিন বলেছিলেন তার একটা মাত্র ছেলে, তবে ছেলেটা এখনো দেশে আসলো না। সেই যে 4 বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছে, এখনো একবারও আসলো না। এখন পড়া শেষ। তিনি ছেলেকে বলেন এসে যাতে তাদের এত বড় কোম্পানিগুলোকে হাতে নেয় আর বিয়ে করে। আর কদিনই বা তিনি নিজে বাঁচবেন। কিন্তু ছেলেকে দেশে আসার কথা বললে কোনো এক কারণে বিষয়টা এড়িয়ে যায়। লোকমান সাহেব বুঝে উঠতে পারেন না। ওনার ছেলে ওনাকে অনেক ভালোবাসে, বাবার কথা হাড়ে হাড়ে মেনে চলার চেষ্টা করে, কিন্তু দেশে আসে না। নীলাদ্রি যখনই দেখতো তখনই লোকমান সাহেবকে সবসময় ছেলের কথা বলতে শুনতো। নীলাদ্রি ফাইল নিয়ে আবারও ফেরত আসলো, কারণ বুঝতে পারলো স্যার বোধহয় ওনার ছেলের সাথে কথা বলছেন, কারণ তিনি মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তিকে অনুরোধ করছিলেন, হয়তো ছেলেকে দেশে আসতে বলছিলেন। তাই নীলাদ্রি আর ডিস্টার্ব করলো না। ব্যক্তিগত কথায় ডিস্টার্ব না করাই ভালো। অনেকক্ষণ পর নীলাদ্রি ফাইল নিয়ে আবারও কেবিনের দরজায় ঠোকা দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। দ্বিতীয়বার ঠোকা দিয়েও যখন কোনো সাড়া পেল না, তখন সে দরজা ঠেলে নিজেই ঢুকে পড়ল। দেখতে পেল স্যার হাঁপাচ্ছেন। নীলাদ্রি তাড়াতাড়ি দৌড়ে স্যারকে ধরতেই স্যার নীলাদ্রিকে নিজের হাতের ফোনের দিকে ইশারায় কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু বলার আগেই ঢলে পড়ল। নীলাদ্রি স্যারকে ধরে সবাইকে ডাক দিল। সবাই আসতেই স্যারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময়ও স্যারের হুঁশ ছিল। তিনি তার হাতের ফোনটা নীলাদ্রির দিকে বাড়িয়ে কিছু বলার চেষ্টা করতে করতে চোখ বন্ধ করে ফেলল। নীলাদ্রি লোকমান সাহেবকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজেও ওনার হাত ধরে পাশের সিটে বসে পড়ল। পাশেই লোকমান সাহেবের অক্সিজেন লাগানো নিষ্পাপ মুখের দিকে তাকাতেই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নির্গত হলো। এই স্যারটা তার দ্বিতীয় বাবার মতন এই অচেনা শহরে এই 2 বছর ধরে নীলাদ্রিকে আগলে রেখেছিল। এনার কিছু হলে নীলাদ্রি কল্পনাও করতে পারবে না। হাসপাতালে নেওয়ার সাথে সাথেই ডাক্তাররা এমার্জেন্সিতে নিয়ে গেল লোকমান সাহেবকে। তারা জানালো ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর কোনো কিছু নিয়ে উত্তেজিত হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক এসেছেন। আর বয়সের ভারে বিভিন্ন রোগ ছিল। ওনার কাছের বলতে একমাত্র কয়েকজন কর্মচারীই ছিল, তারাও অতটা কাছে নয়। উনি নীলাদ্রিকে সবসময় মেয়ের মতন আপন ভাবতেন। তাই নীলাদ্রির সায় জানালো অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারে যখন লোকমান সাহেবকে ঢোকাচ্ছিল, তখন ওনার কোনো হুঁশ ছিল না। নীলাদ্রির মনটা আজ অনেক খারাপ। সে শুধু প্রার্থনা করছে লোকমান সাহেবের যেন কিছু না হয়। নীলাদ্রি অপারেশন থিয়েটারের দরজার সামনে চেয়ারে মাথা উবু করে চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ হাতের মোবাইলটার তীব্র শব্দে নীলাদ্রি ধরপড় করে চোখ খুলতেই দেখল লোকমান সাহেবের মোবাইলে কেউ একজন কল করছেন। নীলাদ্রির মোবাইল স্ক্রিনের দিকে চোখ যেতেই দেখল সন লেখা। সে বুঝতে পারল হয়তো স্যারের ছেলে। সে তাড়াতাড়ি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি অত্যন্ত দুঃখিত বাবা ফোন কেটে দেওয়াতে। রাগ করেছ? জরুরি মিটিং ছিল, সেটার খেয়াল একদমই ছিল না। পিএ এসে বলতেই খেয়াল হলো, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। এই মাত্র মিটিং শেষ হলো। এইবার বলো কি যেন বলছিলে? ওপাশ থেকে অনর্গল কথায় নীলাদ্রি থম মেরে রইল। এরপর কোনো মতে বলল, স্যারের অপারেশন চলছে। মাহতি বাবার মোবাইলে অন্য কারোর আওয়াজ শুনে ভুরু কুচকে কান থেকে মোবাইল নামিয়ে দেখল নাম্বারটা ঠিক আছে কিনা। না, নাম্বার তো ঠিকই আছে, কিন্তু এ মেয়ে কে? কি বলছে? তাহলে বাবার কিছু হলো না তো? না না, বাবার কিছু হবে না। এই মেয়েটা হয়তো কোনো কারণে মজা করছে। এই মেয়ে কি আজে বাজে বকছেন? আমার বাবার মোবাইল আপনার কাছে কেন? আপনার বাবার অপারেশন চলছে। কেমন ছেলে আপনি? একমাত্র বয়স্ক বাবাকে একা ফেলে ওখানে আছেন?
বলেই মোবাইলটা কেটে দিল নীলাদ্রি। কোনো অদ্ভুত কারণে ছেলেটার ওপর ভীষণ রাগ পাচ্ছে তার। হয়তো আজ এই ছেলে পাশে থাকলে স্যার এত অসুস্থ হতো না। নীলাদ্রি মাথা চেপে ধরে বসে রইল। মাহতিবের হাত থেকে মোবাইল পড়ে গেল। কি বলছে এসব? তার বাবা? সে আর কিছু ভাবতে পারল না। তাড়াতাড়ি করে বাবার অফিসে কর্মরত এক আঙ্কেলকে কল করে জানতে পারল সত্যি। মাহতিব তাড়াতাড়ি এমার্জেন্সি পাসপোর্ট নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিল। লাগবে না তার এত অভিমান, এত জেদ। এই জেদের কারণেই তো তার ভালোবাসাকে সে চাইলেও আর ফিরে পাবে না। কিন্তু সে চাইলে তার বাবাকে বাঁচাতে পারে। সে যে বাবাকে ছাড়া একদম অসহায়। অপারেশন শেষ হওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও লোকমান সাহেবের কোনো হুঁশ না ফেরাতে সবাই উৎকণ্ঠা হয়ে পড়ল। ডাক্তাররা জানালো খুব তাড়াতাড়ি ওনার হুঁশ ফিরবে। নীলাদ্রি তার বাবা মাকে খবরটা দিল। সেদিন রাতটা সে লোকমান সাহেবের সাথে হাসপাতালেই কাটিয়ে দিল। ভোর হতেই লোকমান সাহেব আধো আধো চোখ খুলে দেখতে পেল নীলাদ্রি ঘুম ঘুম অবস্থায় সিটে বসে দুলছে। লোকমান সাহেব তা দেখে স্বস্তি অনুভব করল। এত সফলতার পরেও তিনি কাউকে বিনা স্বার্থে তার পাশে পাননি। কিন্তু এই মেয়েটাকে একটু উৎসাহ আর কোনো মতে চলার মতন একটা চাকরি দিতেই কতটা আপনের মতন সারা রাত হাসপাতালেই কাটিয়ে দিল। তিনি অনেক মানুষকে চাকরি আর টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু দিন শেষে ওরা একটু সফল হতেই লোকমান সাহেবকে আর চিনল না। প্রতি জায়গায় ঠকতে ঠকতে তিনি নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এই মেয়েটার কার্য দেখে তার মনে একটু হলেও স্বস্তি অনুভব করলেন। যাক, একজন হলেও পেলেন আপনজনের মতন। নীলাদ্রি হঠাৎ হাতের পাশে নড়াচড়া অনুভব হতেই চোখ খুলে দেখল লোকমান সাহেব দেওয়ালের দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এরপর লোকমান সাহেবের পাশে গিয়ে দাঁড়াতেই তিনি ধীর কণ্ঠস্বরে বললেন, তুমি সারা রাত এখানে ছিলে? তুমি বাসায় ফিরে যাও মা। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর আমি ফিরে যাব। আপনার মেয়ে হলে এভাবে ফিরে যেতে বলতে পারতেন স্যার। নীলাদ্রি অভিমান ভরা কণ্ঠে বলে উঠল। নীলাদ্রির কথায় লোকমান সাহেব মলিন হাসলেন। আমার মেয়ে বলছো, আবার স্যারও বলছো? নীলাদ্রি হেসে সুপ আনার উদ্দেশ্যে কেবিন ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে লোকমান সাহেবের ডাকে থেমে গেল। আমার ছেলে ফোন করেছে মা? নীলাদ্রি হ্যাঁ বোধক মাথা নেড়ে সুপ আনার উদ্দেশ্যে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মাহতিব তাড়াহুড়ো করে হাসপাতালে কেবিন নাম্বার মিলিয়ে ঢুকতেই দেখল তার বাবা একা একা শুয়ে আছে। কত বছর পর সামনাসামনি বাবাকে দেখছে। বাবার শরীর আর আগের মতো নেই, চোখগুলোর কোঠরে ঢুকে গিয়েছে। মাহতিব আর একটু এগিয়ে গেল। তার হঠাৎ করে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। হঠাৎ করে বাবার কাছ থেকে এতদিন দূরে থাকার জন্য তীব্র অপরাধবোধ জেগে উঠছে। মাহতিম লোকমান সাহেবের দিকে এগিয়ে ওনার মাথার উপর ডান হাতটা আলতো করে রাখতেই তিনি ফিরলেন। ছেলেকে দেখে তিনি এটা তার ভ্রম মনে করে পাশ ফিরে গেলেন। ভাবলেন, এটা আর নতুন কি, জীবনের শেষ সময় এসে গিয়েছে, তাই সব সময় ছেলেটাকে চোখের ওপর ভাসে। আজ তো একেবারে ছেলের ছোঁয়াও অনুভব করতে পারছে। বাবা! লোকমান সাহেবের পিলে চমকে উঠল। তার মানে এটা কি তার ভ্রম নয়, তার ছেলে সত্যিই এসেছে। এটা ভাবতেই ওনার চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। মাহতিব বাবার চোখে অশ্রু দেখে বাবাকে জড়িয়ে ধরে কান্না থামানোর বৃথা চেষ্টা চালিয়ে গেল। এরপর চোখ মুছে বাবাকে শান্ত করল। মাহতিব কিছু জানার জন্য ডাক্তারের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা দিল। নীলাদ্রি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সুপের বাটি নিয়ে কেবিনে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই নিজেকে কোনো মতে সামলে নিল। দুঃখিত দুঃখিত, সমস্যা নেই। বিরক্তিকে আড়ালে ঢেকে সামনের মানুষটার দিকে না তাকিয়েই জবাব দিল নীলাদ্রি। মাহতিব অসহায় চোখে সামনের দিকে দৃষ্টি দিতেই থমকে গেল। তার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। এটা কি সে স্বপ্ন দেখছে, নাকি হাত বাড়িয়ে ছুঁতে গেলেই হাওয়াই মিলিয়ে যাবে? জামার কিছুটা অংশে সুপ গড়িয়ে পড়ায় নীলাদ্রি বিরক্তিসূচক শব্দ করে কপাল কুঁচকে জামা ঝাড়তে ঝাড়তে কেবিনে ঢুকে পড়ল। আর মাহতিব এখনো এক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে এখনো স্বপ্নের জগতে আছে। এই তো ঘুম ভাঙলেই সকালের বিরক্তিকর দিনটা শুরু হবে। মাহতিম তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। নীলাদ্রি লোকমান সাহেবকে খাইয়ে কেবিন থেকে বেরিয়ে করিডোরের শেষ মাথায় কাঁচের জানালা দিয়ে ব্যস্ত শহর দেখছিল। নীলাদ্রিতা অনেক বছর পর হঠাৎ সেই অতি চিরচেনা ডাকটা কানে বাজতেই নীলাদ্রি চমকে উঠল। তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। নীলাদ্রি বুঝতে পারল না, সে তো এখন যথেষ্ট শক্ত হওয়ার চেষ্টা করছিল, তবুও এমন কেন লাগছে? কিন্তু মানুষটা এখানে
এত বছর পর নীলাদ্রি ফিরতেই চার চোখের দৃষ্টি একসাথে হতেই নীলাদ্রির চোখ ফিরিয়ে বলে উঠল, এ কি মাহতিম ভাই? মাহতিম শান্ত দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। ভিতরে তার রক্তক্ষরণ হচ্ছে। এই মেয়েকে কিনা সে একসময় মনে প্রাণে ভালোবাসতো কি এখনো ভালোবাসে। কত বছর পর এই প্রিয় চেহারাটা দেখছে আবারও। কেমন আছো? তোমার স্বামী কেমন আছে? মাহতিমের কণ্ঠ শান্ত। মাহতিমের প্রশ্নে নীলাদ্রি চুপ থেকে বলে উঠল, আমি ডিভোর্সি। কথাটা বলার সময় নীলাদ্রির কণ্ঠস্বরটা কেঁপে উঠেছিল। নীলাদ্রির উত্তর শুনে মাহতিমের পিলে চমকে উঠল। সে স্তব্ধ দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না। নীলাদ্রিকে কেউ ডিভোর্স দিয়েছে? সোনার হরিণ হাতের নাগালে পেয়েও হারিয়ে ফেলল। মাহতিম এত ভালোবেসেও পেল না, অথচ সেই ছেলেটা পেয়েও হারিয়ে ফেলল। আফসোস। নীলাদ্রির কথা শুনে মাহতিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না নীলাদ্রিকে এই মুহূর্তে কিভাবে সহানুভূতি জানাবে। নীলাদ্রি কথা কাটিয়ে বলে উঠল, আপনি তাহলে স্যারের ছেলে? বিয়ে করছেন না কেন? বাবাকে কষ্ট দিয়ে কি লাভ? শুধু শুধু যাকে পাবেন না তার জন্য অনুভূতি সব ঢেলে দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কি লাভ? ওনার কি দোষ? একজনের জন্য অনুভূতিটা লিখে রেখে দিয়েছিলাম অনেক আগেই। ভেবেছিলাম দূরে গিয়ে ভুলতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল। তাকে কি ভোলা যায়? মাহতিমের কথায় উত্তর নীলাদ্রি কি দেবে ভেবে পাচ্ছে না। সে চুপ রইল। মাহতিম নীলাদ্রির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, অতীতটা ভুলে স্থানটা কি আর কাউকে দেওয়া যায় না নীলাদ্রিতা? দয়া দেখাচ্ছেন? আমি আর আগের নীলাদ্রিতা নই। বলেই নীলাদ্রি উঠে চলে আসলো। পিছনে রেখে গেল একজোড়া সিক্ত চিকচিক আঁখি। 2 দিন পর লোকমান সাহেবকে দেখতে নেহাল আহমেদ আর রুবিনা বেগম এলেন। নীলাদ্রিকে কাজ দেওয়ার পর থেকে লোকমান সাহেবের সাথে নেহাল আহমেদের ফোনালাপ হয়। সেই সূত্রেই এই 2 বছরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মাহতিম আসার পর নীলাদ্রি আর তেমন আসে না। লোকমান সাহেবকে মাহতিম 2 দিনের মাথায় বাসায় নিয়ে আসে। তিনিও আর হাসপাতালে থাকতে চান না। নীলাদ্রি বাবা মাকে লোকমান সাহেবের বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ক্লাসে চলে গেলেন। সামনে পরীক্ষা, ভালো মতো পড়তে হবে। লোকমান সাহেবের ব্যবসা এখন মাহতিম দেখাশোনা করে। সেও কথা দিয়েছে বাবাকে ছেড়ে আর যাবে না। বাবা যেটা বলে সেটাই সে মাথা পেতে গ্রহণ করবে। নেহাল আহমেদ আর রুবিনা বেগম লোকমান সাহেবকে দেখতে আসায় তিনি তাদেরকে একটা কথা দিয়ে ফেললেন। তিনি বললেন তার একমাত্র ছেলের সাথে নীলাদ্রিকে বিয়ে দেবেন। নেহাল আহমেদ বলে উঠলেন, আমার মেয়ের অতীত হয়তো আপনি জানেন না ভাই সাহেব, তাই হয়তো এরূপ অনুরোধ করছেন। নেহাল আহমেদের কথা শুনে লোকমান সাহেব হাসলেন। আমি সব জানি, আর আমি এই 2 বছরে আপনার মেয়েকে দেখে আসছি। নীলাদ্রি আমারই মেয়ের মতন। তার মধ্যে খারাপ কিছু আমি দেখিনি। আমি এও দেখেছি সে কতটা কষ্ট করে স্ট্রাগল করছে। আমি প্রথম দিনই ভেবে নিয়েছি নীলাদ্রিকে আমার ছেলের বউ করব। কিন্তু আমি জানতাম নীলাদ্রি তখন রাজি হতো না, কারণ সবেমাত্র সে একটা দাগ থেকে উঠে এসেছে আর সে একজন ডিভোর্সি। সেটা আমি না বললেও সে নিজে আগ বাড়িয়ে বলে দিত। সে সফল হয়েই রাজি হতো। তাই এখন বলছি, ওই ছেলেটা আসল হিরেকে চিনতে ভুল করেছে। আমি নীলাদ্রির ব্যাপারে সব জেনেই প্রস্তাবটা দিচ্ছি। নেহাল আহমেদের স্ত্রীর দিকে তাকালেন। তিনি বললেন, আস্তে ধীরে নীলাদ্রির কাছ থেকে উত্তর জেনে তিনি বলবেন। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মাহতিম বাসায় ফিরতেই লোকমান সাহেব মাহতিমের বিয়ের ব্যাপারে কথা তুললেন। মাহতিম রাজি হতে না চাইলে তিনি বলে উঠলেন, আমি আর কয়দিনই বা বাঁচবো বাবা? তোর কাছে বাবা হিসাবে আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না। আমি মেয়ে দেখে রেখেছি। বিয়ের কথা বলতেই মাহতিমের চোখে নীলাদ্রির চেহারাটা ভেসে উঠল। যেটার জন্য এতদিন বাবার কাছ থেকে দূরে ছিল সেটাই শেষ পর্যন্ত করতে হবে, অন্তত বাবার কথা রাখার জন্য হলেও। কিন্তু মাহতিম কি ভুলতে পারবে নীলাদ্রিকে? মেয়েটা চোখের আড়ালে ছিল, তাও একটু ভুলতে পেরেছিল। যার জন্য দেশ ছেড়ে থেকেছে, দেশে আসতেই তাকেই পেল আবার অন্য রূপে। 5 বছর আগে যে স্থানটা একজনকে দিয়ে দিয়েছে, কিভাবে সেই স্থানে অন্য কাউকে বসাবে মাহতিম? আমি তোমাকে রাতে জানাবো বাবা। বলেই মাহতিম বাবার রুম ছেড়ে বেরিয়ে গেল। লোকমান সাহেব ছেলের কথা শুনে হাসল। রাতে জানাবে মানে বিয়েতে রাজি হবে। তিনি জানতেন তার ছেলে তার কথা রাখবে। রাতে খেয়ে পড়াশোনা শেষ করে শাড়ি নিয়ে বসলো নীলাদ্রি। এমন সময় নেহাল আহমেদের কল পেয়ে মোবাইলটি কানের পাশে ধরে সে সেলাইয়ের কাজে লেগে পড়ল।
হ্যাঁ বাবা, তোমরা পৌঁছে গিয়েছো? নেহাল আহমেদ জবাব দিলেন তারা অনেক আগেই পৌঁছে গিয়েছেন। নেহাল আহমেদকে আজ মোবাইল রাখতে না দেখে নীলাদ্রি ভুরু কুঁচকালো। বাবা, তুমি কি কিছু বলতে চাইছো? বলো। আসলে নেহাল আহমেদকে আমতা আমতা করতে দেখে নীলাদ্রি হেসে তার বাবাকে আশ্বস্ত করলো বলার জন্য। নীলাদ্রি হাসি শুনে নেহাল আহমেদ কথা বলার জোর পেলেন। আচ্ছা, কাল বলবো, এখন শুয়ে পড়ো। এত রাত জাগিস না, বলে তিনি তড়িঘড়ি করে মোবাইল রেখে দিলেন। কেন জানি নীলাদ্রির ডিভোর্সের পর নেহাল আহমেদের সাথে মেয়ের কোথাও জানি একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। বিয়ের কথা বলতে গেলেই আগের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মেয়ের সাথে ভারী অন্যায় করে ফেলেছেন। পরদিন সকালে উঠেই নীলাদ্রি ভাবল লোকমান সাহেবকে দেখে আসা উচিত। অনেক দিন দেখা হয়নি, হয়তো এখন মাহতিম অফিসেই থাকবে, তাই দেখা করতে পারবে। যেই ভাবা সেই কাজ। নীলাদ্রি চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল লোকমান সাহেবের বাড়ির উদ্দেশ্যে। নীলাদ্রি লোকমান সাহেবের বাড়ি গিয়ে পৌঁছাতেই তিনি এতদিন পর নীলাদ্রিকে কাছে পেয়ে সব গল্প একসাথে জুড়িয়ে দিলেন। নীলাদ্রি তা দেখে হাসল। তিনি কথায় কথায় নীলাদ্রিকে মাহতিমের বিয়ের ব্যাপারে রাজি হওয়ার কথাটা উৎফুল্ল হয়ে বলে দিলেন, কিন্তু মেয়েকে সেই বিষয়টা চেপে গেলেন। নীলাদ্রি মাহতিমের বিয়েতে রাজি হওয়া শুনে কিছু সময় স্তব্ধ হয়ে গেল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। কেন কেন এমন লাগছে তার? হয়তো অনেক বছর আগের অনুভূতিটা আবারও তাজা হয়ে উঠছে। লোকমান সাহেব খেয়াল করলেন নীলাদ্রির মুখ পাংশুটে আকার ধারণ করেছে। তিনি মুচকি হাসলেন। তিনি ছেলে আসার পরপরই বুঝতে পারলেন হয়তো নীলাদ্রি মাহতিম একজন আর একজনকে আগে থেকেই চিনতেন, তাই এই পরিকল্পনা করেছেন। নীলাদ্রি লোকমান সাহেবকে বলে চুপচাপ বেরিয়ে গেল। এই তাহলে মাহতিমের ভালোবাসা? দুদিন না যেতে যেতেই বিয়েতে রাজি হয়ে গেল। নীলাদ্রির সোজা লোকমান সাহেবের অফিসে চলে গেল। এখন অফিসে আর লোকমান সাহেব আসেন না, মাহতিমই সব দেখাশোনা করে। নীলাদ্রি ওয়েটিং রুমে বসে মাহতিমের অপেক্ষা করছে। মাহতিম গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাই ডাকতেও পারছে না। কিছুক্ষণ পর নীলাদ্রির ডাক এলো, স্যার এসেছে। নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর কেবিনে ঢুকে বসতেই মাহতিম টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বসতেই তার সামনে বসা নীলাদ্রির দিকে দৃষ্টি যেতেই থমকে গেল। সেদিনের পর নীলাদ্রি আর মাহতিমের সামনে আসেনি। আজ আবার কতদিন পর দেখছে মেয়েটাকে। নীলাদ্রি মাহতিমের দিকে মনোযোগ দিয়ে তাকালো। পরনে সাদা রঙা শার্ট। এই রঙের শার্টটা মাহতিমের স্নিগ্ধ রূপটা যেন আরো বাড়িয়ে দিয়েছে। কপালের ওপরে সিল্কি চুলগুলো লুটুপুটি খাচ্ছে, গালে খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো ফর্সা চেহারার সাথে যেন একদম খাপে খাপ। সব মিলিয়ে মাহতিমকে আজ কেন জানি একদম সুদর্শন পুরুষ বলেই মনে হচ্ছে। এত বছর মাহতিমকে একবারও মনোযোগ দিয়ে দেখেনি নীলাদ্রি। আজ কি হয়েছে সে জানে না। মাহতিম গলা খাঁকারি দিয়ে বলে উঠল, কি খাবে? নীলাদ্রি কিছু না বলে চুপচাপ বসে রইল। এতক্ষণ মনে মনে অনেক কিছু সাজিয়ে এসেছিল, কিন্তু এখন কিছুই বলতে ইচ্ছে করছে না। নীলাদ্রি কোনো ভনিতা ছাড়া মাহতিমের উদ্দেশ্যে বলল, শুনেছি বিয়ে করছেন? হ্যাঁ, মাহতিমের সহজ উত্তর। নীলাদ্রি নিরাশ হলো। ও, শুভ কামনা রইল বলেই নীলাদ্রি চলে আসতে পা বাড়াতে নিলেই মাহতিমের কথায় থমকে গেল। একজনের জন্য অনুভূতিটা খোদাই করে রেখে দিয়েছিলাম। কেউ একজন বলেছিল দয়া না দেখাতে, তাই রাজি হয়েছি। আপনার সাথে আমার মিল হলেও মানুষ কথা বলতে পিছুপা হবে না। আমি ডিভোর্সি, এই কথাটা সবার উপরে থাকবে। আমি চাই না আমার কারণে আপনি কথা শুনুন। আমি বড় হতে চাই। তবে তাই হোক, তুমি বড় হও, তখনই না হয় আমাদের মিল হবে। বলতেই নীলাদ্রি পিছনে মাহতিমের দিকে তাকাতেই মাহতিম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নীলাদ্রিও মাথা নেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। তখন সবেমাত্র মাধ্যমিক শেষ করে কলেজে পা দিয়েছে নীলাদ্রি। সদ্য কিশোরী মেয়ের চঞ্চলতায় ভরপুর ছিল নীলাদ্রি। একই কলেজের 2 ক্লাস ওপরে পড়তো মাহতিম। সেই হিসাবেই দুরন্ত চঞ্চল নীলাদ্রিকে দেখেই তার প্রথম অনুভূতি হয়েছিল, কিন্তু নীলাদ্রিকে বলার সাহস কোনো কালেই পায়নি। দূর থেকেই নীলাদ্রির সব কিছুতে খেয়াল রাখতো মাহতিম। নীলাদ্রি প্রথম প্রথম সব বুঝতে না পারলেও কয়েকদিন যেতেই বিষয়টা খেয়াল করলো। এরপর আস্তে আস্তে নীলাদ্রির মনেও মাহতিম জায়গা করে নিল। নীলাদ্রিদের বাস ছাড়ার আগ পর্যন্ত নীলাদ্রির সিটের জানালার পাশে মাহতিম দাঁড়িয়ে থাকতো, কিন্তু কারোর মুখে কোনো কথা থাকতো না।
দুজনেই সময়টা চুপচাপ উপভোগ করত। এভাবেই চলছিল নীলাদ্রি মাহতিমের প্রণয়। প্রতিদিন কলেজ যাওয়ার আগে মাহতিম সাহস করে বলতো, আজ নীলাদ্রিকে প্রপোজ করবই। কিন্তু কলেজ এসেই তার সব সাহস চুপসে যেত। কেন জানি নীলাদ্রিকে দেখলে তার অনুভূতি ফাঁকা হয়ে যেত। নীলাদ্রিও প্রতিদিন কলেজ আসার সময় মনে মনে উৎফুল্ল হতো, হয়তো আজ মাহতিম ভাই নীলাদ্রিকে তার মনের কথা বলবে, আর নীলাদ্রি লজ্জায় মাথা নিচু করে ফেলবে। কিন্তু কাজের কাজ কিছুই হতো না। দুজন দুজনের পাশ দিয়ে হেঁটে চলে যেত, কিন্তু সাহসে কোলাতো না। আবার আড়ালে ঠিকই একজন আরেকজনের খেয়াল রাখতো। সেইবার মাহতিমের সাথে একটা ছেলের সে কি ঝগড়া! ছেলেটি নীলাদ্রির ক্লাসেই পড়তো। নীলাদ্রিকে নোট দেওয়ার সময় মাহতিম দেখে ফেলেছিল। আর একবার তো নীলাদ্রি একটা মেয়ের চুলই টেনে ছিঁড়ে ফেলেছিল। কারণ হচ্ছে মেয়েটি আর এক মেয়ের সাথে গল্প করতে করতে মাহতিমের সৌন্দর্য বর্ণনা করছিল। সেদিন থেকেই সম্পূর্ণ কলেজের সবাই নীলাদ্রি মাহতিমের সম্পর্কটা জানতো। কেউ সাহস করে তাদের মাঝখানে আসতো না। অথচ নীলাদ্রি মাহতিম একে অপরের সাথে কাজের ছাড়া কোনো কথাই বলতো না। আস্তে আস্তে তাদের দুজনের দিনই সুন্দরভাবে চলে যাচ্ছিল। কিন্তু একদিন হুট করে মাহতিমের মা মারা যায়। তখন থেকেই মাহতিম ভেঙে পড়ে। মাহতিম তার মাকে প্রচুর ভালোবাসতো। মা মারা যাওয়ার পর ঠিক মতন পড়াশোনা করে না, ক্লাসে আসে না, এক রুমে নিজেকে বন্দি রাখতো। নীলাদ্রি অনেকবার মাহতিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরই মধ্যে নীলাদ্রির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। ঠিক সেই সময় একরকম জোর জবরদস্তি করে নেহাল আহমেদ নীলাদ্রির সাথে আরিয়ানের বিয়ে ঠিক করে দেয়। নীলাদ্রি বিয়ের আগে অনেকবার মাহতিমের সাথে দেখা করার চেষ্টা করেও দেখা করতে পারল না। এক সময় বিয়ে হয়ে গেল আর নীলাদ্রিকে নিয়ে আরিয়ান চলে গেল। তখনও মাহতিম মায়ের শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। যেদিন শুনলো নীলাদ্রির বিয়ে হয়ে গিয়েছে, সেদিন কি না পাগলামি করেছিল। কিন্তু নীলাদ্রির দেখা আর পায়নি। দেখা পাবে কি করে? নীলাদ্রি যে নতুন সংসারে ব্যস্ত। এইখানে আর পড়াশোনা হবে না বলে মাহতিম বাবাকে রাজি করিয়ে পাড়ি দেয় এক অচেনা দেশে। এরপর 5 বছর দুজনের পথ দুদিকে ছিল। কারোর সাথে আর দেখা হয়নি। দুজনের গন্তব্য ভিন্ন হয়ে গেল। সমাপ্ত হয়ে গেল ভালোবাসার পথ চলা। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখতে দেখতে কোন সময় জানি অতীতে চলে গিয়েছিল তার নীলাদ্রির খেয়ালে ছিল না। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ি নিয়ে বসে পড়ল। ঠিক তখনই মোবাইলটা তীব্র ঝংকার তুলল। সে মোবাইল হাতে নিয়ে দেখলো বাবা কল করেছে। হ্যাঁ বাবা, কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? মায়ের কি অবস্থা? কথা শেষ হতেই নেহাল আহমেদ কিছু বলতে চাইছিল। নীলাদ্রি চুপ করে রইল। আমি তোমার মেয়ে নই? তুমি আমাকে কথা বলতে সংকোচ করছো বাবা? আসলে কি যে বলি, লোকমান সাহেবের ছেলের জন্য তোর সম্বন্ধ এসছে মা। কি যে করি, আমি তোর মতামত নিয়ে জানাবো বলেছি। নীলাদ্রি থমকে তাকালো। তার মানে মাহতিমের সাথেই তারই বিয়ের কথা তুলেছিল লোকমান সাহেব। আর মাহতিম, সেও তাহলে নীলাদ্রিকে বিয়ে করতে রাজি হয়েছিল? কথাটা মনে আসতেই নীলাদ্রি চট করে চোখ বন্ধ করে ফেলল। ইস, গতকাল যদি বাবাকে কথাটা বলার জন্য জোরাজুরি করতো, তাহলে বোধ হয় আজ মাহতিমের সামনে যেতে হতো না, আর না বিয়ের ব্যাপারটা তুলতে হতো। এখন মাহতিম কি ভাববে? দিন যতই যায় নীলাদ্রির শাড়ির ব্যবসা ততই প্রসিদ্ধ লাভ করে। প্রথম প্রথম নীলাদ্রি শাড়ি নিয়ে বসে থাকতো, কেউ আসতো না। এরপর নিজেই বিভিন্ন দোকানে দোকানে নিয়ে গিয়ে দেখাতো। কেউ কেউ এতগুলো শাড়ি থেকে বেছে বেছে শুধু একটা নিত, আবার কেউ কেউ একটাও নিত না। হঠাৎ একদিন এক দোকানদারের নীলাদ্রির একটা শাড়ি চোখে পড়ল। তিনি সাথে সাথে বেশ কয়েকটা অর্ডার দিয়ে ফেললেন। নীলাদ্রিও এই প্রথম কোনো কাস্টমার পেয়ে দিনে রাতে করে কয়েকদিনের ভেতর অনেক শাড়ির কাজ করে ফেলল। এরপর দোকানদারটা সেই শাড়িগুলো বিভিন্ন শপিং মলের পরিচিত দোকানগুলোতে পাঠিয়ে অনেক লাভবান হন। আস্তে আস্তে নীলাদ্রির অনেক অর্ডার আসতে থাকে। নীলাদ্রিও খুশি মনে সব করে। আস্তে আস্তে লাভ হতে লাগলো। দোকান একটা জায়গায় 3টে হলো। আরও অনেক অসহায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে নীলাদ্রি আরও অসংখ্য নীলাদ্রি গঠন করলো। সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে নীলাদ্রি শাড়ির ব্যবসার নাম ডাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অনেক দূর দূরান্ত থেকে নীলাদ্রির ডিজাইন করা শাড়ি নিতে আসে ব্যবসায়ীরা। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। নীলাদ্রিও সম্পূর্ণ আত্মমর্যাদাবান নারী হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছে।
অনেক অসহায় নারী মেয়ে নীলাদ্রির দোকানে কাজ করে নিজেদের ব্যবসার অগ্রগতি করছে। অনেক অসহায় মেয়ের অনুপ্রেরণা নীলাদ্রি। নীলাদ্রি কিভাবে এতটুকু পথ পাড়ি দিয়েছে তা সবারই জানা। কয়েক মাস যেতেই নীলাদ্রি আরও কয়েকটা ব্যবসার সাথে যুক্ত হলো। সবকিছুর পর সমাজে সে নিজের একটা অবস্থান তৈরি করলো। এসব কিন্তু মোটেও একদিনের ব্যাপার নয়, প্রায় 5 বছর কষ্টের ফল এসব। মাহতিমও এতদিন নীলাদ্রির পাশে থেকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছে। এখন শুধু তাদের বিয়ের পালা। ধুমধাম করে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। পরিশেষে তাদের ভালোবাসা এক হলো। নীলাদ্রি কোথাও যেন একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। হয়তো আগের বিয়ের কথা মনে পড়ছে। বিশাল এক কামরার ফ্ল্যাটে শীত চলে যাওয়ার আগে শীত হিমেল পরশটুকু বুলিয়ে দিচ্ছে একবার। মাহতিম হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়ল, আরে আজ তো বৃহস্পতিবার, নীলাদ্রি তাড়াতাড়ি আসবে যে। ভাবতেই পাশ থেকে আনভিরা কেঁদে উঠল। মাহতিব তাড়াতাড়ি আনভিরাকে কোলে নিয়ে বারান্দায় ছুটল। বারান্দায় আসতেই আনভিরা সাথে সাথে চুপ হয়ে গেল। ঠান্ডা এলোমেলো হাওয়াটা উত্তর দিক থেকে ছুটে আসছে। মাহতিব আনভিরাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। এই মেয়েটাও না হয়েছে একদম মায়ের মতন। হাজার ঠান্ডা পড়ুক, বারান্দায় আনলেই শান্তি। নীলাদ্রি তাড়াতাড়ি করে রুমে ঢুকে বারান্দার দিকে বাবা মেয়ের দিকে একবার চোখ বুলিয়ে হাসলো। এরপর ব্যাগ রেখে মুখের পানি ঝাপটা মেরে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসতেই মাহতিব মেয়েকে একপাশে কোলে রেখে নীলাদ্রির দিকে কফির মগ বাড়িয়ে দিল। নীলাদ্রি মুচকি হেসে তা গ্রহণ করে নিল। কেমন কাটলো দিন? তা ভালো, ওনারা তো ছাড়তেই চান না। সপ্তাহের এই একটা দিনই তো যায়। শোনো, আজ আরও 2জন মাকে পেয়েছি। ওনাদেরও একসাথে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। কাল আপনাকে নিয়ে যাব বলেছিলাম। আপনি তো সারাদিন এই কোম্পানি ওই কোম্পানি করে করে থাকেন। কাল শুক্রবারে আমরা যাব, মনে রাখবেন। কিন্তু কাল তো আমার মিটিং। মাহতিমকে থামিয়ে দিয়ে নীলাদ্রি রাগী নজরে তাকিয়ে বলে উঠল, আপনার তো একটা দিনও সময় হয় না। এত কিছু শুনতে চাই না। কাল আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, ব্যাস। যথা আজ্ঞা মহারানী। মাহতিম হেসে মাথা নেড়ে সায় দিল। বাবা মারা খেয়েছেন? হ্যাঁ, খেয়ে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। নীলাদ্রি আনভিরাকে কোলে নিয়ে চুমু খেলো। আনভিরাও এতক্ষণ পর মাকে দেখে খুশিতে হাত পা ছড়তে লাগলো। সকালে নীলাদ্রি আর মাহতিম বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতেই প্রতিমধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে ড্রাইভার জানালো কিছু সময় লাগবে। নীলাদ্রি আনভিরাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মাহতিমও পাশে দাঁড়ালো। ফুটপাতের পাশেই অদূরে একটা দোকান। গেটে চোখ যেতেই নীলাদ্রির দৃষ্টি থমকে গেল। অনেক দিন ধরে বৃদ্ধাশ্রমে যাওয়া আসা করছিল নীলাদ্রি। সব সময় অগোছালোভাবে লম্বা দাড়ি, জীর্ণ শীর্ণ শার্ট পরিহিত এক পাগলকে সে বসে থাকতে দেখত। কোনো কোনো সময় গাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে টাকাও দিত। আজ হঠাৎ কেন জানি পূর্ণ দৃষ্টি দিতেই মনে পড়ল এটা অনেক চিরচেনা একটা মুখ। নীলাদ্রি একটু কাছে গিয়ে বুঝতে পারল তার ধারণা সঠিক। কিন্তু ও এই অবস্থানে কেন? আরিয়ান? নীলাদ্রি পরপর আরও কয়েকবার ডাকার পরে ওই লোকটির কাছ থেকে কোনো সাড়া শব্দ পেল না। লোকটি নীলাদ্রিকে কাছে যেতে দেখে বসা থেকে উঠে দৌড় লাগালো। নীলাদ্রি বুঝতে পারল সে মানসিক ভারসাম্য হারিয়েছে। তার হঠাৎ কেন জানি ভীষণ খারাপ লাগলো। মাহতিম এইসব খেয়াল করে পাশের এক দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করতেই তিনি জানালো এখানে তার ভালোবাসার মানুষটার স্মৃতি। হঠাৎ কোনো এক দুর্ঘটনায় সে মারা যায়। এরপর থেকেই লোকটা মানসিক ভারসাম্য হারিয়ে এখানে বসে থাকে। নীলাদ্রি স্তব্ধ দৃষ্টিতে অদূরে আরিয়ানে চলে যাওয়া দেখতে লাগলো। আরিয়ান সামনের দিকেই দৌড়াতে লাগলো। আস্তে আস্তে অদৃশ্য হতেই নীলাদ্রির চোখ ঝাপসা হয়ে এলো। কোন মানুষ আজ কোন জায়গায়? সে তো এমন কিছু চায়নি। সবকিছুর পরেও সে চেয়েছিল মানুষটা যেন তার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকে। কিন্তু এমন কেন হলো? নিয়তি কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আজ থেকে 5 বছর আগে নীলাদ্রির অবস্থান ছিল অনেক নিম্ন, আর আরিয়ানের অথচ আজ কে কোথায়। মাহতিম এসে নীলাদ্রির কাঁধে হাত রাখতেই নীলাদ্রি পিছন ফিরিয়ে মাহতিমকে জড়িয়ে ধরল। মাহতিম এক হাতে আনভিরাকে কোলে রেখে অন্য হাতে নীলাদ্রির মাথায় পরম আদরে হাত বুলিয়ে অদূরে আরিয়ানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সমাপ্ত। গল্প অনুভূতির মায়াজাল। লেখিকা নাজমুন বৃষ্টি।